ডে 3 আজকের দিনটা শুরু হলো বাড়ি থেকে আনা এই ছোলা আর বাদাম খেয়ে। মানে চারপাশে এখন কোনো ভালো দোকানও নেই আর ভালো ব্রেকফাস্টও এর থেকে আর কিছু পেলামও না, যার জন্য এটা খেয়েই দিন কাটাতে হচ্ছে। একটু পরে আমরা ঘুরতে যাবো, এখন সময় হচ্ছে সকাল 7:30। আর যে টোটোতে যাবো তাকে ফোন করাও হয়ে গেছে। তো চলো এবার রেডিও হয়ে নিই, এবার বেরিয়ে পড়বো। তার আগে কটা খেজুরও খেয়ে নিই। তারপর আবার আমি রেডি হয়ে ধুরন্ধর বেশে বাইরে এসে দেখি রমেশ ভাই টোটো নিয়ে চলে এসছে। তো চলো এবার আমাদের যাওয়ার পালা। আর এখন আমরা যাচ্ছি ত্রিকুট পাহাড়, যেটা এখান থেকে এক্স্যাক্টলি কতটা দূরত্ব আমার মনেও পড়ছে না, তবে রাস্তার এই অপরূপ ভুলতে না পারা দৃশ্য দেখতে দেখতে আমরা হঠাৎ করে পাহাড়ের খানিকটা ঝলক দেখতে পেলাম। কিন্তু না, আসল গন্তব্য এখনও অনেকটা বাকি আছে। আর রাস্তার কাজ চলছিল, তাই রাস্তা যথেষ্ট খারাপ। এই যে দেখতেই পাচ্ছ রাস্তার কাজ হচ্ছে, যার জন্য টোটোর যেতে একটু অসুবিধা হচ্ছিল, তবে ভালোই যাচ্ছিল সে। আর ফাইনালি আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম ত্রিকুট পর্বতের একদম কাছে। পুরো একদম চারপাশটা সবুজ, আর উপরে যেন মনে হচ্ছে ধোঁয়া উঠছে। হ্যাঁ, আমি যখন ভিডিও করি তখনই সামনে গাছপালাকে আসতে হলো। ওই দেখো সামনে কত ট্যুরিস্ট বাসও রয়েছে। আর যদি তুমি প্রথম এসে থাকো তাহলে একজন গাইড ছাড়া কখনো বলে উপরে নাকি যাওয়া যাবে না। চলো যাওয়া যাক। আর যেহেতু প্রথমবার যাওয়াতে অতটা রিস্ক নিলাম না, আর গাইড বললো যে চলো এই পথ দিয়ে উপরে যেতে হবে, ঠিক আছে। আর যেহেতু ফ্যামিলি আছে তাই বিলকুল রিস্ক নিলে না। গায়ে এখন দোকানপাট দেখছি বন্ধ, এক দুটা খোলা শুরু হয়েছে। আর গাইডের হাতে লাঠিটা দেখে ভাবলাম কিছু তো একটা গড়বড় আছে। গড়বড় কিছুই না, সামনে একটু বাঁদরের উপদ্রব, তবে ওটা হিংস্র নয়। নবরাত্রা করে বেদির উপর মায়ের প্রতিমা 9 দিন বসিয়ে পুজো পাঠ হয়। এটা হলো মা বাসন্তী দুর্গা মন্দির। চৈত্র মাসে মায়ের প্রতিমা বসিয়ে পুজো পাঠ হয়। সব সামনে প্রণাম করে আগে আসবে। হ্যাঁ, ছোট বোতল বড় বোতল ভরে নাও না, ভালো জল পাওয়া যায় দাদা, 1 নম্বর জল। জল কোথা থেকে আসে দাদা কেউ জানে না, সামনে দেখা যায়। আরে ফেলে দাও। আর জল খেয়ে তো আমি পুরোই অবাক ভাই, এ তো পুরো একদম বাড়ির জলের মতো, বিলকুল মিনারেল ওয়াটারকে হার মানিয়ে দেবে একদম। ত্রিকুট পর্বত নাম হওয়ার একটাই কারণ, এই পাহাড়ের যে 3টে চূড়া যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই 3জনকে রিপ্রেজেন্ট করে। আর আমি গাইডের মুখে যেটা শুনলাম যে ব্রহ্মা পাহাড়ে পাওয়া যায় পদ্ম, বিষ্ণু পাহাড়ে পাওয়া যায় শালগ্রাম শিলা, আর মহেশ্বর পাহাড়ে পাওয়া যায় রুদ্রাক্ষ। পুরো বিশুদ্ধ বাতাস উপভোগ করছিলাম ভাই, চারপাশটা যাকে বলে মোর দ্যান হেভেন। আর হ্যাঁ, চারপাশে কিন্তু অনেক ছোট ছোট বাঁদর রয়েছে, তবে ওরা হিংস্র নয়, যথেষ্ট ফ্রেন্ডলি। আর সব থেকে বড় কথা হলো জঙ্গলে এই যে গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো প্রবেশ করার যে দৃশ্য, উফ ফাটাফাটি। আর এই বাঁদরদের দেখে যেন আমার ভেতরের বাঁদরামি আরও জেগে উঠছিল। একবার এদিকে লাফাচ্ছি, একবার ওদিকে লাফাচ্ছি। চলো, অনেক হয়েছে বাঁদরামি, অনেক হয়েছে ছবি তোলা, কিন্তু পাহাড়ের মাথায় উঠে ট্রেকিং করা আমার খুব ইচ্ছে ছিল। কিন্তু না, বাড়ির লোক থাকলে তো সেটা পসিবল হয় না। তারপর বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার পরে আমরা চলে গেছিলাম পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই এবড়ো খেবড়ো রাস্তার মধ্যে দিয়ে রাস্তা এক জায়গায় কিন্তু থেমেও ছিলাম। যারা দেওঘর গেছো তারা নিশ্চয়ই এটা জানো যে এখানকার প্যারা হচ্ছে ফেমাস। আর শুনলাম এখান থেকেই নাকি সারা দেওঘরে প্যারা সাপ্লাই যায়। এরপর এখন আমরা যাচ্ছি তপবনের উদ্দেশ্যে। ওই যে দূরে দেখছো পাহাড়ের ঢিবি দেখা যাচ্ছে। নিচে টোটো পার্কিং করে আমি আর মা উঠতে লাগলাম পাহাড়ের চূড়ায়। আমি জানি না এখানে নাম কি বা এই পাহাড়ের কি হিস্ট্রি, শুধু যে এইটুকু জানি এটাকে তপবন বলা হয়, ঠিক আছে। আর এখন আমরা সোজা উঠে যাচ্ছি উপরের দিকে। আর এখানে কিন্তু ওঠার জন্য অনেক সুন্দর সিঁড়ি আর সুন্দর রাস্তা রয়েছে। আর বাবা বলছিল আমি অনেক ক্লান্ত, তোরাই উপর থেকে ঘুরে আয়। আর উপরে ওঠার মুখে একটা সুন্দর বসার জায়গা রয়েছে পাথরের উপর। আর দেখেছো ভাই চারপাশের ভিউ পয়েন্টটা, উফ জাস্ট অসাধারণ। আর মাকে এখানে ক্যামেরা ধরতে বলে আমি আবার নিজের বাঁদরামি শুরু করে দিলাম। না, বড় হয়েছি বলে আর কিছু বলে না। শেষমেশ উঠে গেলাম পাহাড়ের চূড়ায়। এখানে যথেষ্ট ভিড়ও রয়েছে দেখছি, কারণ দেখো চারপাশের ভিউ পয়েন্ট যা সুন্দর, সবাই ছবি তুলতেই ব্যস্ত। আর উপরটা অবশ্য সেফটির জন্য দেখছি রেলিংও লাগানো রয়েছে। সব মিলে ভাই এটা দারুণ জায়গা। যাই হোক, এই পাহাড়ও কিন্তু রহস্যের বেড়া জালে মোড়া, এখনও কিছু হিডেন প্লেস রয়েছে, কিন্তু আমি মাকে লুকিয়ে তবু একটু যাওয়ার চেষ্টা করেছিলাম। ফ্যামিলির সাথে আসলে না এসব জায়গা ট্রেকিং সম্ভব না। না যাইনি। যাই হোক, আবার সিঁড়ি ধরে এখন নিচে যাওয়ার পালা। আর এরপর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে নন্দন পাহাড়। রাস্তায় যেতে যেতে পাহাড়ের পিছনের দিকটায় তাকিয়েছিলাম, যা দেখলাম বা যা বুঝলাম যে ছোট বড় উঁচু নিচু পাথর নিয়ে এই পাহাড়টা তৈরি হয়েছে। যাই হোক, আমরা অবশ্য একটা পার্ট অনলি এক্সপ্লোর করেছি, আর পিছনের পার্টটা এখন অবধি আনএক্সপ্লোরই রইল। তারপর চলে এলাম নন্দন পাহাড়। সামনে এরকম পার্কিং, আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। এটা একটা পার্কের মতো অবশ্য। ভিতরে ঢুকেই দেখে একটা সুন্দর সাজানো গোছানো পার্ক, আর সামনেই রয়েছে বিশাল বড় কিংকংয়ের খুলি, আর বাচ্চারা এখানে দুলছে। মানে বাচ্চাদের জন্য দারুণ জায়গা। সব থেকে বড় কথা হলো এখান থেকে দাঁড়িয়ে পুরো শহরটার ভিউ দেখা যায়। আর এই যে দেখো এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে পুরো দেওঘর শহরটাকে দেখা যাচ্ছে, দূরে পাহাড়ের রেখা। তুমি যদি ফ্যামিলি ম্যান হও তবে তোমার জন্য একটা বেস্ট জায়গা। আর সামনের ভিউটাও কিন্তু পুরো মন কেড়ে নেবে একদম।
ফিরে আসতে বিকাল 3:30 বেজে গেছিলো, আর আমি সেই যে লাস্ট ভাত খেয়েছিলাম হাওড়া স্টেশনে, তারপর আর সেখানে আমি ভাতই খাইনি। মা বাবা ওই দিনটা রুটি খেয়েছিল দুপুরে, আর আমি চাউমিন খেয়েই কাটিয়ে দিয়েছিলাম। আর পেট না ভরার জন্য পাশে একটা দোকানে দেখলাম সিঙ্গাড়া ভাজছে, ওখানেও দুটো সাঁটিয়ে দিলাম। যাই হোক, ঘোরাফেরা তো কমপ্লিট। এবার ওই দিন আর বিকাল থেকে সেরকম কোনো কাজও ছিল না, আর ট্রেনও অ্যাভেলেবেল ছিল না সেই দিন যে ফিরে আসবো। ট্রেন ছিল আমাদের পরের দিন সকালে। এবার যেহেতু সন্ধ্যা থেকে পুরো ফ্রি, যার জন্য শহরের অন্য পাশটা পুরো ঘুরে ঘুরে হেঁটে হেঁটে কাটিয়ে দিয়েছিলাম, আর খিদেও খুব পাচ্ছিল। চলতে চলতে আমার নজর কাড়লো এই ফাস্টফুডের দোকান, আর এখানে বড় বড় আবার রোল করছে দেখে আমি আবার একটা অর্ডার দিয়ে দিলাম। সত্যি বলতে গেলে আর একটা নতুন জিনিস দেখলাম, এখানে পেঁয়াজ ভেজে মাঝখানে ফিলিংটা দেওয়া হচ্ছে। সত্যি কথা বলতে আমি যত খাবার খেয়েছি এখানে, এই 35 টাকার ডবল ডিমের এগ রোলটাই আমার বেশি ভালো লেগেছে। আর মাঝখানে এই যে পেঁয়াজের এক্সট্রা ফিলিং, যেটা আরও ভালো লাগছিল। ও হ্যাঁ, দুটো চিকেন পকোড়া অর্ডার দিয়ে দিয়েছিলাম। যাই হোক, খেতে তো ভালোই ছিল, বাট দামটা একটু বেশি মনে হলো, 20 টাকা পিস। আমাদের এখানে 10 টাকা, এর থেকে তো ভালোই পাওয়া যায় বস। পরের দিন সকাল 7টা আমরা এবার বেরোবো, কারণ আমাদের ট্রেন আছে। আর হ্যাঁ, তোমরা এবার রুম ট্যুরটা একবার দেখে নাও। সত্যি বলতে গেলে 1000 টাকার আন্দাজে একদম দারুণ, মানে এর থেকে ভালো রুম আর হয় না। চলো এবার যাওয়া যাক। তারপর আর কি, যে পথে এসেছিলাম সে পথে আবার ফিরে এলাম। আর বাড়ি এসে যে কত কিছু অপেক্ষা করছিল তার নেই ঠিক। সত্যি কথা বলতে গেলে কি জানো, জীবনটা বড়ই আনপ্রেডিক্টেবল, ঠিক আছে? আমি তখনও জানতাম না সামনে এখন এত কিছু অপেক্ষা করছে। চলো এবার সেগুলোই বলি। জানি ভিডিওটা আপলোড করতে অনেক লেট হয়ে গেল। হ্যাঁ, আগের বছরের শেষের দিকের ভিডিও আর আমি আপলোড করছি এই বছরের মিডিলে। তো যদিও মানে যেহেতু অলরেডি মানে অনেক লেন্দি হয়ে গেছে, তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমি বরং এবার আসল মুদ্রা কথায় আসি। দেওঘর থেকে ফিরে আসার পর আমার ছিল ফার্স্ট ইন্টারন্যাশনাল মার্শাল আর্টস টুর্নামেন্ট, আর আমার কামব্যাক হলো আফটার 5 ইয়ার্স, যার জন্য আমি প্রচুর এক্সাইটমেন্ট ছিলাম। হ্যাঁ, যদিও ফার্স্ট পজিশনটা আমি পাইনি, বাট আই লার্ন আ লট। নেক্সট টাইম অবশ্যই হবে। এবার ওখান থেকে ফিরে আসার পর আমি প্রচুর অসুস্থ হয়ে গেছিলাম। প্রায় মানে ঠান্ডার মধ্যে এত জার্নি বা মানে থাকা খাওয়া ঠিকঠাক ছিল না, যার জন্য আমি প্রচুর মানে অসুস্থ হয়েছি। 102 ডিগ্রি জ্বরে আমি প্রায় 4 থেকে 5 দিন ভুগি, কি আরও বেশি হবে। দুর্বলতা তো কাটতেই চাইনি যাকে বলে। এবার আমি সে সময় বুঝলাম যে আমি এত দৌড়ঝাঁপের মাঝখানে একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে বিশ্রাম নিতে। শীতকাল, সবই ঠিকঠাক মোটামুটি চলছিল, কিন্তু মানে এবছর আমার নতুন বছরটা শুরু হয়েছে জ্বর আর অসুখের মধ্যে দিয়ে। তো হ্যাঁ, প্রত্যেক বছর একবার হয়, তারপরে সারা বছর হয় না। কিন্তু সব যখন ঠিকঠাক চলছিল, তারপরে হঠাৎ জানুয়ারি 7 তারিখে আমার ঠাকুমা আমাদেরকে ছেড়ে চলে যান। হ্যাঁ, উনি খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি ছিলেন না, যার জন্য খুব বেশি হয়তো ওনাকে আমি ভিডিওতে হয়তো ওনাকে কখনো আনিনি। এবার উনি 2020 থেকে শিফটেড হচ্ছে এই ব্যারাকপুরে, আমার ছোটো পিসির বাড়িতে, যেখানে আমি প্রায় মানে প্রত্যেক বছরই আমি কম বেশি যেতাম দেখা করতে ওনার সাথে। এবার ফর মেডিকেল সাপোর্ট, ঠিক আছে, উনি ওখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন, কষ্ট পাচ্ছিলেন, ওনার বয়স হয়েছিল 85 বছর। 7 তারিখ মানে জানুয়ারির 7 তারিখ উনি সবাইকে ছেড়ে চলে যান। যাই হোক, এই সব কিছুর মাঝখানে মন মেজাজ তো ভালো নেই, কারণ ছোটোবেলায় যারা করে পিঠে মানুষ হওয়া। দাদু চলে যান 2014 সালে, তখন আমি 11-এ পড়ি। সব কিছু মানে আমরা আবার কাটিয়ে উঠেছিলাম। আর যারা আমাকে পার্সোনালি চেনে তারা জানে আমি কাজ করি মোটর ওয়াইন্ডিং, ফ্যান অ্যান্ড এসি ফ্রিজ রিপেয়ারিং। এই গরমকালে কতটা চাপ, যারা এই লাইনে কাজ করো তারা ভালো মতো জানবে, ঠিক আছে? যার জন্য হয়তো খুব একটা বেশি মানে আমি ইউটিউবে অ্যাক্টিভ থাকি না, বা ভিডিও খুব একটা মানে আমি রেগুলার আপডেট আমি দিতে পারি না। তো সব কিছু মানে কাজ করার মাঝে ঠিকঠাক চলছিল, আজ ছাড়বো কাল ছাড়বো এরকম ভাবতে ভাবতে মাথার উপর আরও একটা মানে খাড়ার ঘা ঝুলছিল। সব থেকে ওইটা মানে বড় মানে শকিং ফর মাই ফ্যামিলি, সেটা হলো আমার দিদি ছেড়ে আমাদের সবাইকে চলে যায় একই বছরে পয়লা বৈশাখের দিন, ঠিক আছে? হ্যাঁ, আমার ভিডিওতে হয়তো তোমরা অনেকেই ওকে দেখেছো। এবার ওর কারণ, এবার ঠাকুমা দেখো, ঠিক আছে, অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিলেন। এবার ওনার বয়স হয়েছিল, জন্মালে তো সবাইকে একদিন চলে যেতে হবে, কিন্তু মানে দিদি হয়তো একটু তাড়াতাড়ি চলে গেল। কারণ একটাই, এবার ও কিডনির সমস্যায় ভুগছিল দীর্ঘদিন ধরে, ডায়ালিসিস চলছিল। এবার কোনো কারণে আর হয়তো বেশি দিন নিজের লড়াইটাকেও চালিয়ে রাখতে পারলো না। হ্যাঁ, এবছর 1 জানুয়ারি অসুস্থ তো আমি প্রচুর ছিলাম, কিন্তু দিনটা শুরু হয়েছিল কী বলে ফিস্ট দিয়ে একটা আমাদের ছাদে। তো ওই সময় বলেছিলাম যে দেখ আমি যেতে পারবো না, আমার শরীরটা প্রচুর খারাপ। ও একটা কথাই বলেছিল যে এবারের মতো চলে আর বলবো না। যাই হোক, সত্যি আর বলবেন না। এত কিছু মানে কী বলি, এত ঝড় সামলাতে সামলাতে, মানে এমনিতে কাজের চাপ, তারপর ফ্যামিলির উপর এত ঝড় সামলাতে সামলাতে ফাইনালি বিধ্বস্ত। তারপরে ভাবলাম না, ভিডিওগুলো তো আপলোড করা বাকি, নিজের সুন্দর স্মৃতিগুলো একটু সেই সাথে চারণ করে নিলাম।
হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, এর মাঝখানে কিন্তু আমার আরও 2 জায়গায় চলে যাওয়া হয়েছে। একবার একটু ঘরের উপর রাগ করে চলে গেছিলাম আমি আর জয় ট্রেকিংয়ে, আর একবার গেছি দীঘাতে আমার ক্যারাটের মানে বেল্ট আপগ্রেড করাতে। চলো সেই ভিডিওগুলো খুব জলদি আসবে। তো আপাতত আজকের ভিডিও এখানেই শেষ। তো খুব জলদি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, ঠিক আছে? আর লাইফ যে সত্যি আনপ্রেডিক্টেবল, কখন যে কার কী হয় বা জীবনে কখন কী তোমার জন্য অপেক্ষা করছে, সেটা সত্যি কথা বলতে গেলে আমরা কেউই জানি না বা কেউই বলতে পারি না। যাই হোক, সবাই খুব ভালো থেকো, খুব জলদি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো, বাই।